উজানের ঢল কমে আসার পাশাপাশি সিলেট অঞ্চলে গত ২৪ ঘন্টায় বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়নি, তবে এখনও নগরের নিচু এলাকাসহ ৭ উপজেলায় বিস্তীর্ণ অংশ প্লাবিত রয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিলেট থেকে আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা যেমনটি জানতে পেরেছি যে গত ২৪ ঘন্টায় সিলেটে কোনো বৃষ্টির তথ্য না পেলেও অনেক এলাকায় এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন। পানিবন্দী এলাকার কি পরিস্থিতি, তারা কি ঠিকমতো খাবার পানি পাচ্ছে কিনা, প্রশাসনিক কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা তারা? দেখুন, গত ২৪ ঘন্টায় সিলেট আবহাওয়া অফিস থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, সিলেটে মাত্র ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি সুরমা নদীর পানি, যেটি কিনা আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেই পানিটুকুও কিন্তু সিলেট পয়েন্টে এখন পুরোপুরি লেভেল, অর্থাৎ বিপদসীমার উপর দিয়ে কিন্তু এখন আর সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে না। মানে এটি বলছিলাম যে সিলেট পয়েন্টের কথা। তবে কানাইঘাট যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু আসলে বিপদসীমার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। তো সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড কিংবা আবহাওয়া অফিস, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তারা বলেছেন যে আসলে সার্বিক পরিস্থিতি যে পর্যবেক্ষণ করে তারা বলছেন যে আসলে সিলেটের যে বন্যা পরিস্থিতি সেটি আসলে এখন অনেকটাই উন্নতির দিকে, এবং সিলেটের যে বিভিন্ন উপজেলায় পানি প্রবেশ করেছিল এবং প্লাবিত হয়েছিল, সেই উপজেলাগুলো থেকেও কিন্তু গতকালকে পানি নামতে শুরু করেছে। তবে একটি শঙ্কার জায়গা ছিল যে সিলেটের নগরীতে যে ১৫টি ওয়ার্ড ডুবে গিয়েছিল, সেই ১৫টি ওয়ার্ড থেকেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে আজকে পানি নামতে শুরু করেছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন দিনের আবহাওয়াটাও কিন্তু অত্যন্ত চমৎকার। এবং সিলেট আবহাওয়া অফিস থেকেও যদিও বলা হয়েছিল যে আগামী ২৪ ঘন্টা কিংবা ৪৮ ঘন্টার মধ্যে সিলেটে হালকা মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেই আবহাওয়াটি দেখছি তাতে করে কিন্তু দিনের আবহাওয়া খুবই ভালো। সেক্ষেত্রে আসলে বৃষ্টিপাত এখনো হয়নি, এবং ২৪ ঘন্টার যে বৃষ্টিপাতের রেকর্ড ছিল সেটিও আমি আপনাকে জানালাম। আরেকটি বিষয় হচ্ছে যে যারা আশ্রয় কেন্দ্রে যাদেরকে স্থান দেওয়া হয়েছিল, নগরীর যে সকল এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছিলেন কিংবা উপজেলা যারা বাসিন্দা যারা আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছিলেন, তাদেরকে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। এবং আগে ত্রাণের পরিমাণ যতটুকু ছিল তার থেকেও কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের পরিমাণটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তাদেরকে সর্বাত্মকভাবে যেভাবে আসলে তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন সেই সহযোগিতাটুকু করা হচ্ছে। পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনেও যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যারা স্থান নিয়েছিলেন, সেই বন্যা দুর্গতদের জন্যও কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট কিংবা প্রয়োজনীয় খাবার সামগ্রী সেগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আসলে যে সিলেট নগরীতে আজকে যেহেতু সিলেট নগরী থেকে পানি কমতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছে যে এখানে কিন্তু আসলে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে সেটি একটুও কমেনি বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। কেননা অনেকের বসত বাড়িতে পানি ওঠার কারণে তাদের মূল্যবান যে জিনিসপত্র গুলো ছিল সেগুলো কিন্তু আসলে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই যে দুর্গন্ধযুক্ত পানি, এই দুর্গন্ধযুক্ত পানির কারণে তারা বলছেন যে আসলে নানা ধরনের পানি তারা এখন। আমাদের রানা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি নীলফামারী থেকে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান। দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে সিলেটে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ভারতের সিকিমে বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা এবং যমুনার পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এই অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, আপনি যেমনটি শুনছিলেন যে ভারতে বৃষ্টিপাতের কারণে এখানে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে পূর্বাভাস যেহেতু পাওয়া গেছে, পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানাবেন। আর যেসব ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো রয়েছে বাঁধের, সেগুলো সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা?
তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে গত এক সপ্তাহে দুইবার পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গতকাল সন্ধ্যার পর সন্ধ্যা 7টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি ছিল 50.90 সেন্টিমিটার। এরপরে কিন্তু আজ সকাল 8টায় সর্বশেষ যে পানির পরিমাপ তাতে কিন্তু 25 সেন্টিমিটার বেড়ে 51.15 সেন্টিমিটার উপর দিয়ে তিস্তা নদীর ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে। এর আগে গেল 29 মে বুধবার রাত 8টার পর থেকে হঠাৎ করে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু করে এবং এরপর পরদিন 11টা পর্যন্ত কিন্তু বিপদসীমা অতিক্রম না করলেও বিপদসীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এর ফলে কিন্তু যদিও নীলফামারীর ডিমলা এবং জলঢাকা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন তিস্তার নিম্নাঞ্চলে অবস্থিত, এই এলাকাগুলো প্লাবিত না হলেও কিন্তু নীলফামারীর পরে যে জেলা রয়েছে লালমনিরহাটের আদিতমারি, লালমনিরহাট সদর, পার্শ্ববর্তী রংপুরের গঙ্গাচড়া এবং কাউনিয়ার বেশ কিছু এলাকায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল এবং পরবর্তী সময় কিন্তু সেখানে ভাঙন দেখা দিয়েছে। গত 31 মার্চ লালমনিরহাটের মহিষখোঁচা এলাকায় আদিতমারি উপজেলার এই স্থানীয় বাসিন্দারা কিন্তু মানববন্ধন করেছে যেন পানি উন্নয়ন বোর্ড বর্ষা শুরু হওয়ার আগ মুহূর্তেই এই যে ভাঙন কবলিত যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে যেন তারা অতি জরুরিভাবে যে কাজগুলো করে, বিশেষ করে জিও ব্যাগ ফেলে বন্যা ভাঙন প্রতিরোধ করা, সেই কাজের জন্য কিন্তু তারা মানববন্ধন করেছেন। পাশাপাশি গত এক সপ্তাহে কিন্তু রংপুরের গঙ্গাচড়ার গোডাউনের হাট এবং গদাই কাউনিয়া উপজেলার সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করেছে। সেখানে কিন্তু প্রায় 1 কিলোমিটারের মতো জায়গায় ভাঙন দেখা দিয়েছিল, সেখানে কাজ করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড। তবে নীলফামারী ডালিয়া ডিভিশন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটি বলছেন যে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু জরুরি ভিত্তিতে কাজগুলো করা হয়। তবে এবার কিন্তু বর্ষা শুরু হওয়ার আগে থেকেই এই জায়গাগুলো তারা অ্যাসেসমেন্ট করা শুরু করে দিয়েছেন, যাতে বর্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে যে জরুরি পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে তারা জরুরি ভিত্তিতে কাজ করে বন্যা প্রতিরোধ করতে পারেন এবং তারা কিন্তু ভাঙন রোধে স্থানীয় মানুষদেরকে কিন্তু তারা সহায়তা করতে পারেন। এই জন্য পানি উন্নয়ন বোর্ড কিন্তু রয়েছে। তবে তিস্তা পাড়ের যে নীলফামারী থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত 113 কিলোমিটার যে তিস্তা নদীর ব্যাপ্তি, এই তিস্তা নদীর দুই পাড়ের ডান তীর এবং বাম তীর বাঁধে প্রতি বছর বর্ষায় কিন্তু হঠাৎ করেই ভারত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভারী বৃষ্টিপাতে কিন্তু প্রতি বছর 2 থেকে 3 বার বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই তিস্তা পাড়ের মানুষের কিন্তু দীর্ঘদিনের দাবি যে তিস্তার দুদিকেই কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক, যাতে প্রতি বছর এই ক্ষতির হাত থেকে যেন তিস্তা পাড়ের মানুষ রক্ষা পায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রিভারান পিপলের পরিচালক তুহিন অদূত এবং তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ দীর্ঘদিন থেকে যে দাবিটি করে আসছে, বাংলাদেশ সরকার কিন্তু তিস্তা মহাপরিকল্পনার কথা বলছে যে এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা অববাহিকার যে 113 কিলোমিটার যে তিস্তা নদীর ব্যাপ্তি, এই তিস্তা নদীর দুই পাড়ের মানুষ কিন্তু তাদের প্রতি বছর এই ক্ষতির হাত থেকে শত শত কোটি টাকার ক্ষতি হয়, এই ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা পাবে। একইভাবে কিন্তু এই ক্ষতি থেকে বাঁচতে কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে প্রতি বছর প্রায় 100 কোটি টাকারও বেশি এই বর্ষা মৌসুমে খরচ করতে হয়। সামগ্রিকভাবে এই এলাকার মানুষের দাবি তিস্তার দুই ধারে স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে তিস্তার এই বর্ষা পরিস্থিতি থেকে, এই বন্যা পরিস্থিতি থেকে এই অঞ্চলের মানুষ মুক্তি পাবে। আশা করি বন্যার আগে প্রশাসন এই বিষয়গুলো নজরে আনবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।